তাহলে কলেজ এবং স্কুল পর্যায়ে এনটিআরসি এর যে প্রশ্নগুলো আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি, ওইখান থেকেই অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সংযোজন করেছি। এই প্রশ্নগুলোই মূলত আমরা আলোচনা করব, ব্যাখ্যা করব, পাশাপাশি আপনাদেরকে প্রশ্ন করব। যেমন আমাদের আব্দুল্লাহ বলেছেন হবিগঞ্জ থেকে। আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মাহবুব বলেছেন সিলেট থেকে। রাইসা, অসংখ্য ধন্যবাদ, আপনি শেয়ার করেছেন, আশা করি বাকিরাও করবেন। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হলো আমি, অর্থাৎ আই, এই শব্দটি কোন লিঙ্গ অর্থাৎ লিঙ্গার্থ থেকে এই প্রশ্নটি এসেছে। আমরা যেটাকে বলি জেন্ডার, যেটাকে কি বলি জেন্ডার, অর্থাৎ যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা বুঝি যে এটা পুরুষ নাকি নারী নাকি বস্তু নাকি কোনো উভয়, নারী পুরুষ উভয়, এরকম বোঝা যায় যে প্রক্রিয়ায় বা যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে, সেটাকেই বলা হয় লিঙ্গ। আর যেটাকে আমরা ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় জেন্ডার। আমরা জানি যে এই যে লিঙ্গ বা জেন্ডার, এটা কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ এইটা দ্বারা পুরুষ বোঝায়। একটা স্ত্রীলিঙ্গ, যেটা দ্বারা নারীদেরকে বোঝায়। একটা উভয় লিঙ্গ, একটা কি উভয় লিঙ্গ, যেটা দ্বারা নারী পুরুষ উভয়কেই বোঝায়, নারী প্লাস পুরুষ উভয়কেই বোঝায়। এইটা আমরা মোটামুটি অবগত আছি। আর আরেকটা হলো ক্লিব লিঙ্গ। ক্লিব অর্থাৎ কোনো বস্তুকে বোঝায়, কোনো বস্তুকে বোঝায়। তাহলে পুংলিঙ্গ হচ্ছে পুরুষকে বোঝায়, স্ত্রীলিঙ্গ হচ্ছে নারীকে বোঝায়, উভয় লিঙ্গ হচ্ছে নারী পুরুষ দুজনকেই বোঝায়, ক্লিবলিঙ্গ হচ্ছে বস্তু বা জড় কিছুকে বোঝায়। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো আমি, এই শব্দটি কোন লিঙ্গ? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং কি বলা যায়, একটা ক্রিয়েটিভ প্রশ্ন যে আমি, এইটা আসলে কি লিঙ্গ? এটা কি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিবলিঙ্গ? পুংলিঙ্গ বলতে আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরি বাবা। স্ত্রীলিঙ্গ ধরলাম মা। উভয় লিঙ্গ যদি এখানে বলা হয় মানুষ, তাহলে মানুষ মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, এটা উভয় লিঙ্গ, নারী পুরুষ উভয়কে বোঝায়। ক্লিবলিঙ্গ, আমি যে কলমটা দিয়ে লিখছি কোনো বস্তু বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্লিবলিঙ্গ। এখন আমাদের এই যে আমি শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ। 4টার মধ্যে সঠিক উত্তরটা কি হবে? আমরা দ্রুত কমেন্ট করি, এবং কমেন্ট করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে দাগ নম্বর দিব। কি দিব? দাগ নম্বর দিব। তারপরে এ বি সি ডি বা ক খ, এই উত্তরটা আমরা অপশন আকারে লিখে দিব। কারণ তা না হলে আপনি যদি শুধু এ বি সি বা ক খ দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোন দাগের উত্তর দিচ্ছেন এটা বুঝতে আমার সময় লাগবে বা একটু কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে দাগ নম্বর দিবেন। যেমন আমাদের প্রথম প্রশ্নের উত্তর অনেকে গ, অনেকে ঘ, অনেকে খ, অনেকে ডি বলছেন। তো কি হবে আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ। মোহাম্মদ গোলাম রাব্বানি বলেছেন একে ডি। সাবিনা ইয়াসমিন ডি বলেছেন, একটু দাগ নম্বরটা দিবেন। আব্দুল্লাহ জুবায়ের একে ঘ। নিঝুম রাতের তারা একে ঘ। হুমায়রা জান্নাত সাবিহা একে ঘ। এইসে মাহবুব একে ডি। বাবার রাজকন্যা, বাবার রাজকন্যা দাগ নম্বর দিতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, একে ঘ। বিপুল সরকার একে ডি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসলে আমি, এই আমি বলতে আসলে ছেলেকেও বোঝায়, আবার কোনো পুরুষকেও বোঝায়। তো সেই ক্ষেত্রে আমিটা কি লিঙ্গ হবে? আমিটা কি লিঙ্গ হবে? উভয় লিঙ্গ হবে। কি হবে? উভয় লিঙ্গ। কি হবে? উভয় লিঙ্গ। এখন আপনাদেরকে যারা এই উত্তরটা দিয়েছেন একে ডি বা ঘ, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের একটা প্রশ্নটি এইরকম, আপনারা কিন্তু এই তথ্যগুলো খাতায় নোট করে রাখতে পারেন, পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা দেখতে পান। এখন এই যে লিঙ্গটা বা জেন্ডারটা, এইটা মূলত কোন কোন পদের ক্ষেত্রে আমরা বসাতে পারি বা ব্যবহার করতে পারি, কোন কোন পদে হয়, কোন কোন পদে
হয়। এটা কিন্তু একটা খুবই ইউনিক প্রশ্ন, যাদের মৌলিক জ্ঞান আছে এই টপিকটা সম্পর্কে তারা উত্তর দিতে পারবেন। আমি একটু অপশন দিয়ে দিই যে এই যে লিঙ্গ বা জেন্ডার এটা কোন কোন পদে হতে দেখা যায়। আমরা জানি যে এখনকার ব্যাকরণের নিয়ম অনুযায়ী পদ 8 প্রকার, আগে 5টা ছিল, এখন 8টা। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এই 8টা। এখন লিঙ্গ কোন কোন পদে হয় বা দেখা যায়, যেমন আমি যদি কতে বলি যে বিশেষ্য, ক্রিয়া, যোজক, এই প্রশ্নের উত্তর যে বা যারা দিতে পারবেন আমি ভেবেই নিব যে আপনারা আসলেই পড়াশোনা করেন বা মৌলিক বিষয়গুলো আপনাদের ভালো জানা। শুধু তো এই বোর্ড প্র্যাকটিস করলেই হবে না, আমাদের মৌলিক জ্ঞানগুলো জানতে হবে যাতে যে কোনো পরীক্ষায় প্রশ্ন হলে আমরা লিখতে পারি। এরপরে যদি বলি যে বিশেষণ, তারপর অনুসর্গ, বিশেষণ, অনুসর্গ, আবার যদি এখানে সর্বনাম দিতে পারি আমরা। এবার গতে যদি বলি যে বিশেষ্য, এরপর আমরা সর্বনামটা দিতে পারি, তারপর বিশেষণটাও দিতে পারি। কি দিতে পারি? বিশেষণটা। আর সর্বশেষ অপশন হচ্ছে ঘ, এখানে কি হবে? যোজক, অনুসর্গ, অনুসর্গ নাকি আবেগ শব্দ? আবেগ শব্দ। প্রিয় ভাই বোন আমার, এখন এইটা একটা ইউনিক প্রশ্ন যে লিঙ্গ বা জেন্ডার কোন কোন পদে হয় বা হতে দেখা যায়। অপশন ক বিশেষ্য, ক্রিয়া, যোজকে। অপশন খ বিশেষণ, অনুসর্গ, সর্বনামে। অপশন গ বিশেষ্য, সর্বনাম, বিশেষণে। অপশন ঘ যোজক, অনুসর্গ, আবেগ শব্দে। একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন তো, যে এটা একটা কি বলা যায়, স্টার চিহ্ন দেন, স্টার চিহ্ন দেন, যে এটার উত্তর কি হবে, স্টার চিহ্ন দিয়ে ক খ গ ঘ একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করে। অনেকেই বলেছেন, যেমন সামিম রেজা বলেছেন বিশেষ্য সর্বনাম, তারপর সারোয়ারে বলেছেন বিশেষ্য সর্বনাম, এমবি সামিউল বলেছেন বিশেষ্য সর্বনাম, তারপর জাহাঙ্গীর আলম বলেছেন বিশেষ্য সর্বনাম, সর্বনাম বা কিয়া তিনি বলেছেন রাসেল আহমেদ। যাই হোক, এখন শিকদার ইচ্ছা আহমেদ, শিকদার ইচ্ছা আহমেদ, আমি আপনাকে বলছি বিশেষ্য সর্বনাম এবং বিশেষণ বলেছেন আপনি। তারপর রাবেকা সুলতানা বিশেষ্য সর্বনাম বিশেষণ, রাবেকাকেও বলছি। তাহিরা ইসলাম খান বিশেষ্য ও সর্বনাম। যাই হোক, আমি এই দুজনকে পাইলাম যারা মোটামুটি। আবার এদিকে কার্তিক চন্দ্র তিনিও বলেছেন বিশেষ্য সর্বনাম বিশেষণ, আফসানা বিশেষ্য সর্বনাম বিশেষণ। মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ আপনারা অনেকেই জানেন বা বলার চেষ্টা করতেছেন। খোরশেদ আলম তিনি বলেছেন বিশেষ্য সর্বনাম বিশেষণ, তবে স্বরনামটা হয়ে গেছে, বানান একটু আপডেট করেন। এখন আমরা যদি একটা বিষয় দেখি, যেমন যদি বলা হয় বিদ্বান লোক, বিদ্বান লোক, আবার যদি বলি যে বিদুষী, বিদুষী নারী, তাহলে দেখেন বিদ্বান লোক, বিদুষী নারী, এখানে বিদ্বান কি? বিদ্বানটা হচ্ছে বিশেষণ, বিদ্বানটা কি? বিশেষণ। আর এই লোক আর নারী হচ্ছে বিশেষ্য, লোক আর নারী কি হবে? বিশেষ্য। তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ্য পদ অবশ্যই লিঙ্গান্তর হয়, যেমন এখানে লোক, নারী, পুং, স্ত্রী দুটো বোঝাচ্ছে। ঠিক একইভাবে বিশেষ্যবাচক শব্দের সাথে বিশেষণটাও চেঞ্জ হয় লিঙ্গান্তরের ক্ষেত্রে। যেমন ছেলেদের ক্ষেত্রে জ্ঞানী অর্থে বিদ্বান বোঝায়, আর নারীদের ক্ষেত্রে জ্ঞানী অর্থে বিদুষী বোঝায়। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বিশেষণও আছে আবার বিশেষ্য আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আমি, এই আমি তো একটা সর্বনাম, আমিটা কি? একটা সর্বনাম, আমিটা কি? একটা সর্বনাম। তাহলে তো বোঝাই যাচ্ছে যে লিঙ্গান্তর দেখা যায় সাধারণত 3টা পদের ক্ষেত্রে ব্যাকরণে, একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, আর আরেকটা হচ্ছে সর্বনাম। যারা মোটামুটি এই যে গ দাগ উত্তর বলেছেন গ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যে লেখাপড়া করেন সেটা বোঝা যাচ্ছে। আর বাকিরা যারা চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু চেষ্টাটা আর একটু বর্ধিত করতে হবে, আর একটু বাড়াতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই, এবং এখানে একটু বলে রাখি যে অবশ্যই আপনারা এই যে
নিত্য স্ত্রীবাচক শব্দ আর নিত্য পুরুষবাচক শব্দ এইগুলো খুব ভালো করে পড়বেন। এই নিত্য অর্থাৎ যেগুলোর পুরুষবাচকতা নেই, নিত্য পুরুষ মানে কি, যেগুলোর স্ত্রীবাচকতা নেই, এই শব্দগুলো টানা মুখস্থ করবেন। এই শব্দগুলো টানা মুখস্থ করবেন। আচ্ছা, একটা কাজ করেন আপনারা, এই যে নিত্য স্ত্রীবাচক শব্দ 5টি আর নিত্য পুরুষবাচক শব্দ 5টি, একটু কমেন্ট করে লেখেন তো। নিত্য স্ত্রীবাচক শব্দ 5টি আর নিত্য পুরুষবাচক শব্দ 5টি লেখে আমাকে দ্রুত দেখান যে আসলে আপনারা পড়াশোনা করেন। আমি খুশি হব, খুব আপ্লুত হব এবং উদ্ভাসিত হব যে হ্যাঁ, আমি যাদেরকে মানে পড়ানোর ক্ষেত্রে একটু গাইডলাইন দিচ্ছি, মানে পড়াচ্ছি না, আমরা আসলে অনেকেই মোটামুটি অনার্স মাস্টার শেষ করেছেন, এখানে আসলে আপনাদের যে পড়াচ্ছি বিষয়টা একটু খারাপ শোনা যায়। আমি একটু দিক নির্দেশনা দিচ্ছি বাংলা বিষয়টাতে যে হ্যাঁ, আপনি এইভাবে আগাইতে পারেন বা এটা একটু সমাধান করতে পারেন, কারণ আপনারা প্রত্যেকেই এডুকেটেড, ম্যাচিউরড। তো সেই ক্ষেত্রে আমি যে আপনাদের মাস্টার ডিগ্রি করতেছি বিষয়টা আসলে খারাপ দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিপাশা বলেছেন, স্যার আপনি কি লালমিয়া কলেজে? হ্যাঁ, আমি লালমিয়া কলেজের বাংলার প্রভাষক হিসেবে আছি। একটু দ্রুত কমেন্ট করেন যে নিত্য স্ত্রীবাচক শব্দ 5টি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে এগুলো একটু কমেন্ট করে জানান, আর নিত্য পুরুষবাচক শব্দ 5টি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কয়েকবার বলা চলে বারবার আসে। আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে ঘ, সেটা তো আমরা বললাম। 2 দাগের প্রশ্নে যাই। 2 দাগের প্রশ্ন আমি আবারও বলছি, যারা আজকে প্রতিদিনের ক্লাসে কিন্তু দুর্দান্ত হয়, অনবদ্য হয়, তথ্যবহুল হয়, সিগনিফিকেন্ট হয়, সেই একই অনুযায়ী আজকে ক্লাসটাও দুর্দান্ত হবে। টিউটর মানেই হচ্ছে ব্লাস্ট কিছু। তো এই ক্ষেত্রে আপনারা একদম চাকরি বাকরি পাওয়ার আগ পর্যন্ত টিউটোরিয়াল এবং এখানে যারা শিক্ষকেরা আছেন, অভিজ্ঞ শিক্ষকেরা আছেন, সবাই নিজেদের জায়গা থেকে বাংলা, ইংরেজি, সাধারণ বা অন্যান্য যে বিষয়গুলো আছে প্রত্যেকে কিন্তু প্রতিষ্ঠিত, এডুকেটেড এবং ওই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাথে থাকবেন। আশা করি ভালো কিছু আমাদের প্রত্যাশায় থাকবে এবং আমরা সামনে সাফল্যের চূড়ায় যেতে পারবো সবাই একসাথে টিউটরের সাথে। আচ্ছা, এবার আমাদের যে প্রশ্নটি সেটি হলো সকলের জন্য প্রযোজ্য। প্রশ্নটি কি? সকলের জন্য প্রযোজ্য। এবং এই প্রশ্নটা আমার কাছে খুবই নান্দনিক মনে হয়। মানে আমরা কিন্তু এই যে সর্বজনীন ক্ষেত্র বিশেষ সার্বজনীন বলি, অনেক ক্ষেত্রেই বলি যে সার্বজনীন ঈদ বা সর্বজনীন পহেলা বৈশাখ এরকম বলি, কিন্তু প্রশ্ন হলো যে সর্বজনীন আর সার্বজনীন মানে একটা আকারের মধ্যে পার্থক্য। আদৌ কি কোনো ব্যবধান আছে? অর্থের জায়গা থেকে কি আলাদা কিছু আছে? এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং কেন ভাবতে হবে? এটা কিন্তু পরীক্ষায় আসে যে সর্বজনীন আর সার্বজনীনের মধ্যে আদৌ কোনো পরিবর্তন আছে কিনা। অবশ্যই আছে, সেটা কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এই প্রশ্নটি কিন্তু 12তম স্কুল 2 নিবন্ধনে আসছে 15 সালে। আর আগের প্রশ্নটাও কিন্তু 15 বা 16 সালের একটা নিবন্ধন পরীক্ষা আসছিল, সেটা আমার খেয়াল নেই, আসছে আর কি, ওটা লেখা আছে। এখন সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা গোলাম রাব্বানিকে পাচ্ছি 2 এ, সারার মোর্শেদ শাওনকে পাচ্ছি 2 খ, তাহিরা ইসলাম খান, কবিরাজ, কবি, এগুলো কি পুরুষবাচক, নিত্য পুরুষবাচক নাকি নিত্য স্ত্রীবাচক সেটা লিখে দিতে হবে। আফসানা খুব সুন্দর করে বলেছেন, বিধবা, ডাইনি, পেতনি, সতীন, কলঙ্কিনী, কবিরাজ, রাষ্ট্রপতি, ডাকি, অনুজ, বিপত্নিক। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নে আসি যে 2 উত্তর কি হবে? সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি বলবো আমরা? সর্বজনীন, সার্বজনীন, সর্বজন স্বীকৃত নাকি সর্বজন গ্রাহ্য? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বিশেষ করে মনে হচ্ছে সহজ, কিন্তু উত্তর করার সময় আমরা কনফিউজড হয়ে যাই, বিহ্বল হয়ে যাই, আসলে উত্তরটা কি হতে পারে, সর্বজনীন নাকি সার্বজনীন। যদি আমরা সীমিত জ্ঞান নিয়ে হুটহাট করে উত্তর দেই বা আবেগে আপ্লুত হয়ে যদি বলি আমরা তো এই ক্ষেত্রে সর্বজনীনই বলি বা এই ক্ষেত্রে তো সার্বজনীনই বলি, তাহলে কিন্তু ভুল হবে। মূল অর্থটাকে জানতে হবে। আমরা একটা তথ্য দিয়ে রাখি, যে এটা আপনারা নোট করে রাখতে পারেন যে আজকের পর থেকে এই টাইপের সমস্যাগুলো হবে না। যেমন আমার লেখা কি বোঝা যায় প্রিয় শিক্ষার্থী? দুঃখিত প্রিয় ভাই বোন, আমার লেখা কি স্পষ্ট দেখা যায়? সকলের জন্য প্রযোজ্য,
সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠিত। এরপরে যদি বলি সকলের জন্য মঙ্গলজনক, অথবা সকলের জন্য কল্যাণকর, উচ্চারণটা হবে কল্যাণ। দেখেন, সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য মঙ্গলজনক এবং সকলের জন্য কল্যাণকর, এগুলো সব একই অর্থ। এই সবগুলোকে এক কথায় বলা হয় সর্বজনীন। আজকের পর থেকে আপনাদের যেন আর ভুল না হয়। যদি ভুল হয় প্রয়োগ করেন বা বলেন, তাহলে ভাববো যে শুভঙ্কর স্যার ব্যর্থ আপনাদেরকে বোঝাতে বা এই তথ্যটা দিতে। আমি চাই ক্লাসে স্যাররা যেগুলো বলেন খুব কষ্টে বলেন বা জানাশোনা অর্জন করেই বলেন, তো সেই ক্ষেত্রে আমরা যখন স্পিচ দেই, কথা বলি বা কোনো একটা বিষয়ে বোঝাই, তো সেটা যদি আপনারা ধারণ না করেন তাহলে বোঝা যাবে যে আসলে আমরা ব্যর্থ, বোঝাইতে পারি নাই বা মনে করাইতে পারি নাই। তো সেই জায়গা থেকে যাতে আমাদের সম্মানটা উচ্চ মার্গে থাকে, এই জন্য অবশ্যই এই যে কষ্ট করে বলছি, পড়াচ্ছি, জানাচ্ছি, অবশ্যই জানবেন এবং এটার সঠিক প্রয়োগ করবেন সব জায়গায়, যাতে আপনাদের পরের প্রজন্ম এই ভুলগুলো না করতে পারে। তাহলে আমরা কি বললাম? সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য মঙ্গলজনক, সকলের জন্য কল্যাণকর, এই সবগুলোর একটাই অর্থ, সেটা হচ্ছে সর্বজনীন। সেটা কি? সর্বজনীন। আর আরেকটা বিষয় লিখে রাখেন যে সকলের মধ্যে, সকলের মধ্যে প্রবীণ বয়স্ক, প্রবীণ বা জ্যেষ্ঠ, অবশ্যই জ্যেষ্ঠ বানাটা দেখেন, বর্গে জয় একার জফলা, তারপরে মূর্ধন্য ষয়টা। অনেকে কিন্তু বর্গে জয় একার মূর্ধন্য ষয়টা জফলা দেন বানানের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই দেখে রাখবেন জ্যেষ্ঠ হচ্ছে বড় বা সিনিয়র, এরকম কিছু। বানানটা হবে বর্গীয় জয় একার, এরপরে জফলা, মূর্ধন্য ষয়টা। আবার জ্যৈষ্ঠ মাস, ওই জ্যৈষ্ঠ বানানের কিন্তু বর্গীয় জয়ের পরে জফলা হবে। তাহলে দেখেন, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, তাকে আমরা বলবো সার্বজনীন। তাকে আমরা কি বলবো? সার্বজনীন। যেমন যদি বলা হয় নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার একজন সার্বজনীন ব্যক্তিত্ব। সার্বজনীন হচ্ছে সকলের মধ্যে জ্যেষ্ঠ, সকলের মধ্যে প্রবীণ বা বিশেষ খ্যাতনামা, এরকম ব্যক্তিকেই বলা হয় সার্বজনীন। আমি কি বোঝাতে পেরেছি? সার্বজনীন এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, অনুষ্ঠিত, মঙ্গলজনক, কল্যাণকর। কিন্তু সার্বজনীন এটা হচ্ছে সকলের মধ্যে যিনি প্রবীণ, জ্যেষ্ঠ, বড়, তাকে বলা হয় সার্বজনীন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই দুই দাগের উত্তর অনেকেই করেছেন, যেমন রাবেকা সর্বজনীন বলেছেন, তারপর মাসুদ হাসান বলেছেন 2 ক, ফারজানা আহমেদ 2 ক সর্বজনীন বলেছেন, আফরোজা জয়া, বৃষ্টি মিষ্টি বলেছেন সর্বজনীন, মাহমুদা খাতুন বলেছেন সর্বজনীন। তারপর আগের একটা প্রশ্ন রাবেকা বলেছেন নিত্যপুরুষ বা ওই টাইপের একটা প্রশ্ন যেটা আমি করেছিলাম সেটা উত্তর দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে যে আপনারা ক্লাসে অ্যাক্টিভ আছেন। আবার সামিউল ইসলাম বলেছেন 2 ক 1000-এর বেশি %। ধন্যবাদ। আত্মবিশ্বাস থাকা ভালো। তাহলে আমাদের উত্তরটা কি হবে? সর্বজনীন। উত্তরটা কি হবে? সর্বজনীন। আর অবশ্যই আজকে ক্লাসটা কেমন লাগছে, ঠিকঠাক আছে কিনা মন্তব্য করে জানাবেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা বিপরীত শব্দ থেকে। আমাদের কিন্তু অনেক বিপরীত শব্দের প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, এটাকে অবশ্যই গুরুত্বের জায়গায় নিতে হবে। মেজাবিন হক বলেছেন বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, লাবিব হাসান বলেছেন অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। আশা করি একদম ক্লাসের শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। এই ভালোটা যেন আমরা শেষ পর্যন্ত থাকতে পারি। শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো প্রসারণ এর বিপরীত শব্দ কি? প্রসারণ এর বিপরীত শব্দ কি? এটা কিন্তু 16তম কলেজ নিবন্ধনে এসেছিল 2019 সালে। সম্প্রসারণ, বিবর্ধন, আকুঞ্চন, আকর্ণন। এখন
আপনারা উত্তর দিতে থাকেন। প্রসারণ, এই যে প্রসারণ শব্দটা, প্রসারণ, এই প্রসারণ শব্দের একটা অর্থ হচ্ছে বর্ধিত। একটা অর্থ কি? প্রসারণ শব্দের একটা অর্থ হচ্ছে বর্ধিত, বা এটাকে আমরা বলতে পারি বৃদ্ধি। এটাকে আমরা কি বলতে পারি? বৃদ্ধি, বর্ধিত, বৃদ্ধি। আবার এই যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ মানেও কিন্তু আপনারা উত্তর দিতে থাকেন। সম্প্রসারণ মানে কোনো কিছু বর্ধিত করা, বিস্তৃত করা, এটার মানেও কিন্তু বর্ধিত বা বৃদ্ধি। এরপর আমরা যদি দেখি যে আকুঞ্চন, এই যে আকুঞ্চন, আকুঞ্চন এর অর্থ হচ্ছে সংকোচন। আকুঞ্চন এর অর্থ কি? সংকোচন, বা এটা আর একটা অর্থ দিতে পারে মানে ছোট হওয়া। ছোট হওয়া কি হতে পারে? ছোট হওয়া। তাহলে দেখেন, প্রসারণের শাব্দিক অর্থ হচ্ছে বর্ধিত বা বৃদ্ধি করা, যেটার সমার্থক শব্দ হচ্ছে সম্প্রসারণ। আবার আকুঞ্চন মানে হচ্ছে সংকোচন বা ছোট হওয়া। আর একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই যে বিবর্ধন। বিবর্ধন মানেও কিন্তু কোনো কিছু বর্ধিত করা, মানে এই তিনটা কিন্তু একই অর্থের শব্দ, বিবর্ধন। আর আকুঞ্চন মানে ছোট বা সংকোচন বা সংকুচিত হওয়া, এরকম অর্থ বোঝায়। এখন এই যে আকর্ণন, এইটার অর্থ আমাদের জানতে হবে। আকর্ণন, আমরা জানি যে আমাদের এই যা আমাকে দেখতে পাচ্ছেন একটা বডি, এটা কি? কান। কানের একটা ভালো শব্দ হচ্ছে কর্ণ। তো ওই কর্ণ থেকে আকর্ণন। আকর্ণন আমরা বলি না যে কান দিয়ে শোনো বা মনোযোগ দিয়ে শোনো, ওটাকেই ভালো বাংলায় বলা হয় আকর্ণন, অর্থাৎ শ্রবণ। আকর্ণন মানে কি? শ্রবণ। আকর্ণন মানে কি? শ্রবণ, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। আকর্ণন মানে কি? মনোযোগ দিয়ে শোনা। আর একটা শব্দ আছে খুব ভালো লাগার একটা শব্দ, অকর্ণীন। আর একটা শব্দ আছে কি? অকর্ণীন। এই অকর্ণীন শব্দের অর্থ হচ্ছে কান নেই যার। কান নেই যার। আমার কিন্তু 2টা কানই আছে। এখন আপনাদের কার কার কান একটা নেই বা 2টাই নেই? তার মানে আপনারা কেউ কি আছেন এখানে যারা ক্লাস করতেছেন, অকর্ণীন কেউ আছেন যে যাদের আসলে কান নেই বা একটা কান আছে? একটু মজা করে বললাম, কেউ সিরিয়াসলি নেবেন না, একটু মজা করলাম। ক্লাসের মধ্যে যদি একটু হাসি ঠাট্টা বা একটু যদি মজার কিছু না থাকে তাহলে একটু বোরিং লাগে। আর যেহেতু বাংলা ক্লাস, তো সেই ক্ষেত্রে তো একটু মজা রসিকতা থাকবেই। তাহলে দেখেন যে প্রসারণের বিপরীত শব্দ, আমরা এই যে সার্বিক যে তথ্যগুলো এখানে আমরা দিলাম বা আমরা পাইলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করলে প্রসারণ মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা বা বর্ধিত, আর আকুঞ্চন হচ্ছে ছোট হওয়া বা সংকোচন। তাহলে সম্প্রসারণ এর অর্থটা আমরা কি পাচ্ছি? আকুঞ্চন। এর অর্থটা আমরা কি পাচ্ছি? আকুঞ্চন। সিদ্ধাতুল বলেছেন তিনে গ গ গ গ গ। তানিয়া তানহা বলেছেন তিনে গ। সামিউল ইসলাম দুঃখিত কেন? মাহমুদা খাতুন বলেছে তিনে গ। মাহবুব বলেছেন আকুঞ্চন, মানে দাগ নম্বর দিলে ভালো হবে। আব্দুল লতিফ শাহ আলম বলেছেন গ। আসলে আপনারা তো একই সাথে অনেকেই কমেন্ট করেন, মন্তব্য করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লাস নিতে বা কমেন্ট করতে গিয়ে যদি একটু আকপাস হয়, অনেকের তথ্যগুলো আমাদের সামনে আসে, অনেকের তথ্যটা সামনে আসে না। কিন্তু এটা নিয়ে আফসোস হওয়ার কিছু নাই যে আমি কেন আপনাদের নামগুলো উপস্থাপন করলাম না বা বললাম না। মানে বললে হয়তো বা আপনাদের আসলে ভালো লাগে কাজ, এটা সত্য কথা, কিন্তু সবাইকে তো আর এইভাবে বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমার সামনে যেগুলো আসে তাদেরকেই বলতে হয়। ময়নার খালার একটি কান আছে বলেছেন কার্তিক চন্দ্র। মাহবুব স্ক্রিনশট নিতে চান? আচ্ছা, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, বা আমি এই যে এপাশ ওপাশ মাঝে মধ্যে করি, এই ফাঁকে ফাঁকে স্ক্রিনশট দিয়ে নেন, বা আমি একটু সময় দিব বা একটু সাইডে রাখবো, এই সুযোগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। ইকরা রহমান বলেছেন আমার আব্বু বলেন আমার নাকি কান নেই, শুনি না। আসলে আপনার কান আছে কিন্তু সেই অনুভূতির সেই জায়গাটা নেই, যে আপনি কোনো বিষয়টাকে হয়তো বা মনোযোগ দিয়ে শুনতেছেন না, আব্বু কিছু বলছেন, দামই দিচ্ছেন না, পাতা দিচ্ছেন, আপনি আপনার কাজে ব্যস্ত, এই জন্যই তিনি এই কথাটা বলেছেন মজার ছলে। তানিয়া তান্না
আচ্ছা আমি কি বলেছিলাম, যাই হোক তানিয়া তান্না, এবার ঠিক আছে নামটা। নিঝুম রাতে তারা বলেছেন আপনার নাকি আড়াইটা। এই যে দুইটা, আর যদি আড়াইটা হয় তাহলে অর্ধেকটা হচ্ছে আমার হৃদয়। হৃদয় দিয়ে তো শোনা যায় অনেক কিছু, এই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি সমার্থক শব্দ থেকে, পর্বত। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের আসলে প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে পর্বত মানে পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবেন। পাহাড় ভালো লাগে নাকি সমুদ্রে যাইতে ভালো লাগে, সমুদ্রের নির্জনতা গরজন সেগুলো ভালো লাগে? এটা কিন্তু দুই ধারা মানুষকে এখান থেকে খুঁজে পাওয়া যায় সাইকোলজিক্যালি, যে পাহাড় যারা পছন্দ করে তাদের মোটিভ একরকম, যারা সমুদ্রকে ভালোবাসে তাদের মোটিভ একরকম। আমি অবশ্য পাহাড় পর্বত মোটামুটি বেশ কয়েক জায়গায় গেছি, বিশেষ করে কক্সবাজার বা আদার্স যে সাইটগুলো আছে। তো আপনারা আপনারা কে কোথায় পাহাড়ের দেখতে গেছেন বা ঘুরতে গেছেন বা সমুদ্রে গেছেন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, এইমাত্র আমরা মুস্তাকিম বিল্লাহকে দেখতে পাচ্ছি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা এবার পর্বত, তাহলে আমরা একটু দ্রুতই আগাই। এই যে পর্বত যে শব্দটি, এই শব্দের সমার্থক শব্দ কি? অচল, ভূধর, অদ্রি, উপল। অচল আমরা যদি শাব্দিক ব্যাখ্যা করি, অচল মানে হচ্ছে যা চলে না, স্থির থাকে, যা চলে না স্থির থাকে। এই যে ভূধর মানে ভূমির উপর ধারণ করে আছে এরকম, ভূমির উপর ধারণকৃত কিছু, এই কিছুটাকে আমরা এই যে অচলটাকে বলতে পারি বা পর্বতটাকে বলতে পারি। অদ্রি, এই অদ্রি মানে হচ্ছে এই যে পর্বত। তাহলে দেখা যাচ্ছে যে অচল মানে যা চলে না, পর্বত তো চলতে পারে না, পাহাড় তো স্থির। ভূধর, পাহাড় বা পর্বত তো ভূমির উপরে স্থায়ী থাকে, হাঁটাচলা করতে পারে না, তাহলে ভূধর একই অর্থ বোঝাচ্ছে। অদ্রি আর এই যে অচল, ভূধর, পর্বত, এইটার অনেকগুলো সমার্থক শব্দের মধ্যে অদ্রি অন্যতম। তার মানে এখানে দেখা যাচ্ছে পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অচল, ভূধর আর অদ্রি। কিন্তু প্রশ্নটি হলো অবশ্যই এই যে হয় নয় কি আছে একটু দেখে নেবেন, আবেগে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এই তিনটা তো পর্বত শব্দের সমার্থক, কিন্তু নয় কোনটি সেটা বাকি আছে কি? অনেকে রাসেল আহমেদ বলেছেন 4-এ বি, কাঠগোলাপ 4-এ খ, কার্তিক চন্দ্র 4-এ ঘ, পাহাড় ঘ, 4-এ খ, নাজমা আক্তার বলেছেন সমুদ্র। আচ্ছা যাক, এটা হবে উপল, কারণ আমরা জানি এই যে উপল, ওই যে উপল খণ্ড, উপল মানে হচ্ছে পাথর। উপল মানে কি? পাথর। উপল মানে কি? পাথর, বা এর আরেকটা ভালো নাম আছে শিলা। তাহলে উত্তর কি হবে? উপল। যে পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অচল, ভূধর, অদ্রি, আরো অনেক কিছু আছে, কিন্তু এখানে উপল মানে হচ্ছে শিলা বা পাথর নয়, যেহেতু তাহলে উত্তর ঘ হবে। তাহলে 4-এর ঘ। এটা কিন্তু ষষ্ঠ কলেজ নিবন্ধন পরীক্ষা 2010 সালে আসছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কার্তিক চন্দ্র ধন্যবাদ। পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হলো উক্তি। এই উক্তির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা কিন্তু কম বেশি সবাই জানি, এই যে প্রকৃতি প্লাস প্রত্যয় দুটা মিলে হয় একটা পরিপূর্ণ শব্দ। এখন আমরা যদি এখানে 1 নম্বর দিয়ে দেখি, যদি বলা হয় ক্রি যোগ তব্য, শব্দ পাচ্ছি কি? কর্তব্য। আবার এই 2 দাগে যদি দেখি, যদি বলা হয় রূপা যোগ আলী, পাচ্ছি কি? রূপালী। কি পাচ্ছি? রূপালী। এখন দেখেন যে শব্দগুলো ব্যবস্থিত করলে বা ভাঙলে এই যে ধাতু চিহ্ন বা ক্রিয়ামূল পাওয়া যায়, এরকম শব্দকে
কৃত প্রত্যয় যুক্ত শব্দ বলে। তাহলে এইখানে এটাকে বলা হয় ক্রিয়ামূল। এটাকে কি বলা হয়? ক্রিয়ামূল, বা এটাকে বলা হয় ধাতু। আর এই ক্রিয়ামূল বা ধাতু বোঝানোর জন্য একটা চিহ্ন আমরা রুটির মতো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ধাতু চিহ্ন। তাহলে প্রকৃতি প্রত্যয় থেকে আমরা যখন কোনো শব্দকে ব্যবস্থিত করব, মূল অংশ যদি ক্রিয়ামূল থেকে আসে, ওটার অবশ্যই উপরে একটা ধাতু চিহ্ন বসাবো। আর ধাতু চিহ্ন বা ক্রিয়ামূলের সাথে এই যে প্রত্যয়টা, এটাকে বলা হয় কৃত প্রত্যয়। এটাকে কি বলা হয়? কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। এটা কিন্তু একটু বেসিকটা একটু ক্লিয়ার হন যে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি হচ্ছে মূল শব্দ আর প্রত্যয় হচ্ছে শব্দের বাকি অংশটুকু। এখন এই প্রকৃতি আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়ামূল থাকতে পারে, আর একটা হচ্ছে এই যে রূপা, এটা কিন্তু নাম বোঝাচ্ছে। এটা হচ্ছে নাম শব্দ। কি বোঝাচ্ছে? নাম শব্দ। আর এই নাম শব্দের সাথে যে প্রত্যয়, ওটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, ওটাকে কি বলে? তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় যুক্ত যে শব্দ, সেটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। এটাকে কি বলা হয়? তদ্ধিতান্ত শব্দ, বা বাক্যে বসলে সেটাকে আমরা পদ বলতে পারি। এই হচ্ছে বিষয়। এর অনেক নিয়ম আছে। এখন আমাদের আজকের প্রশ্নটি হলো উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি হবে? মাহি বলেছেন বস যোগ কয়তয় রশ্মি। তারপর সামিউল ইসলাম বলেছেন পাঁচ নং প্রশ্নের উত্তর গ না হলে কোনো দিন বিয়ে করব না। আগে একটা চাকরি বাকরি পান, তারপরে বিয়ে। বিয়ে তো অবশ্যই হবে আজকে বা কালকে, কিন্তু আপনার আত্মবিশ্বাস এতটাই স্ট্রং এবং বলবৎ, বিয়ে আপনার হবেই ইনশাল্লাহ। এখান থেকে আসলে বাঁচার কোনো অপশন নেই। নারী মানেই ঝামেলা, আবার নারী মানেও ভালো লাগে না। দুর্দান্ত একটা কথা। এবার আমরা একটা বিষয় দেখতে পারি যে আসলে এক একটা ক্রিয়ামূল থেকে কিন্তু আমরা অনেকগুলো শব্দ দেখতে পারি যেগুলো আমাদের ভাষায় এসেছে বা আমরা নিজেরাও তৈরি করতে পারি। যেমন এই যে বস ধাতু, ব চয়ন একটা হস, আর এটা একটা ক্রিয়ামূল। বসের পরে যদি আমরা মানে এই বস ধাতু দিয়ে আমরা বেশ একটা শব্দ দেখতে পারি, যেমন বস যোগ তব্য, বক্তব্য। কি বললাম? বস যোগ তব্য, বক্তব্য। এবার যদি এই ধাতু দিয়েই যদি আবার বলি বস যোগ কয়ত, এটা শব্দ হবে উক্ত। কি হবে? উক্ত। আবার আমরা যদি আরো কয়েকটা দেখি যে বস যোগ নি, দন্ত নয় রশ্মি, তাহলে ওটা হয়ে যায় বাণী। ওটা কি হয়ে যায়? বাণী। এরপরে আরো যদি দেখি যে বস যোগ বস যোগ এই যে অন্তস্থ জ, তাহলে এটা হয়ে যায় বাক্য। এটা কি হয়ে যায়? বাক্য। ঠিক একইভাবে আমরা যদি বলি যে বস যোগ কয় তয় রশ্মি, তাহলে এইটা হয়ে যায় উক্তি। এটা কি হয়ে যায়? উক্তি। তাহলে দেখেন একটা ক্রিয়ামূল দিয়ে, এই যে বস বস বস, একটা ক্রিয়ামূল দিয়ে আমরা অনেকগুলো শব্দ পাচ্ছি। তাহলে এই যে বক্তব্য, উক্ত, বাণী, বাক্য, উক্তি, এই প্রত্যেকটা শব্দই কিন্তু এই বস ধাতু থেকে এসেছে। এগুলো কিন্তু আমাদের আরো অনেক ক্রিয়ামূল আছে যে সব জায়গা থেকে অনেক শব্দ তৈরি হয়, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রিয় ভাই বোন আমার, আমাদের পাঁচ দাগ উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? যারা উত্তর বলেছেন স্যার পাঁচে গ, বাবা রাজকন্যা পাঁচে গ, তারপর তাহিরা ইসলাম খান পাঁচে গ। ইতিমধ্যে দেখা যাচ্ছে অভিজিৎ বিশ্বাস, আমার আপন ছোট ভাই, এখনো ঢাকা কলেজে 3rd ইয়ারে পড়ে, একজন আবৃত্তি শিল্পী, তারপর নাটক করে। ওর জন্য শুভকামনা যে আমাদের সাথে যুক্ত আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ জোবাইর বলেছেন পাঁচে গ, তুলি বলেছেন পাঁচে ছি, তাহিরা ইসলাম খান বলেছেন পাঁচে গ, কার্তিক চন্দ্র থ্যাঙ্কস মাস্ট বি সি, মানে তার একটা সন্দেহ আছে এখানে, কিন্তু স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা যাই হোক, এটার উত্তর হবে বস যোগ কয় তয় রশ্মি, বস যোগ কয় তয় রশ্মি।
আশা করি বুঝতে পেরেছেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। উত্তর কি হবে? গ, বস যোগ হয়তরেশি। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 6 নম্বর, এটা সমাস থেকে। লাঠা লাঠি। আচ্ছা, আমরা বেশ কয়েকটা সমাস যদি এরকম ধরি, যে চুলা চুলি। আপনারা এই মুহূর্তে যারা আছেন নারী সম্প্রদায়, মেয়েরা, আপনারা আপনাদের জীবদ্দশায় চুলে চুলে আকর্ষণ করে কোনো মারামারি বা ঝগড়া করেছেন কিনা একটু কমেন্ট করে জানান। বুকে সাহস নিয়ে বলুন যে আপনি ছোটবেলায় বা এখনো অব্দি জীবদ্দশায় কোনো না কোনো সময়ে এই যে চুল টানাটানি, এই মারামারিটা আপনারা করেছেন কিনা, যেটা আমরা পাচ্ছি এই যে চুলাচুলিতে। এইবার পুরুষদের বলছি, এই যে ঘুষাঘুষি, এই যে ঘুষিতে ঘুষিতে এই যে আমরা নাক ফাটাই দেই, বুকে আঘাত করি বা কিল দেই, এই যে ঘুষাঘুষির যে বিষয়টা, কোন পুরুষটা মানে একদমই করেন নাই বা কতবার করেছেন একটু কমেন্ট করে জানাবেন যে এই অভিজ্ঞতাটা আছে কিনা। তাহলে চোলাচুলি, ঘুষাঘুষি, তারপর হচ্ছে কানা কানি, তারপরে কি কানা কানি, আর তারপরে যদি বলি যে কোলাকুলি, কোলাকুলি, কোলাকুলি আরো আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই যে চুল যোগ চুল, মাঝখানে আকার, ওই যে ঘুষ মানে ঘুষাঘুষি, মাঝখানে আকার, কানাকানি, কানকানির সাথে আকার, কোলাকুলি, মানে একই শব্দ, একই টাইপের শব্দ, দুইটা যদি একই সাথে মানে ক্রিয়ায় যুক্ত হয় বা কোনো সমাস সম্পাদিত করে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো ব্যতিহার বহুব্রীহি। সেগুলোকে আমরা কি বলবো? ব্যতিহার বহুব্রীহি। এই যে লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই বা মারামারি বা দ্বন্দ্ব, এটা ব্যতিহার বহুব্রীহি। ঠিক একইভাবে চুলাচুলি, চুলে চুলে আকর্ষণ করে যে ঝগড়া, যেটা মেয়েরা করে সাধারণত, আপনারাও করেন হয়তোবা। এরপর ঘুষাঘুষি, ঘুষিতে ঘুষিতে যে মারামারি বা লড়াই পুরুষরা করে থাকেন। কানাকানি, কানে কানে ওই যে ফিসফিস করে কথা বলা, কানাকানি, কানে কানে যে কথা, এটাকে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। পাশাপাশি কোলাকুলি, এই যে কোলে কোলে যে মিলন বা আলিঙ্গন, যেটাকে আমরা বলি কোলাকুলি, এটাও কিন্তু এই ব্যতিহার বহুব্রীহির মধ্যেই পড়ে। তাহলে লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি ব্যতিহার বহুব্রীহি। আর প্রাদি সমাস বলতে আমরা বিশেষ করে বুঝি যে প্রযোগ ক্রিয়াবাচক বিশেষ্য, প্রযোগ ক্রিয়া, আরো আছে আমি সংক্ষেপে বলি, ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ প্র থাকলেই হবে না, তারপরে ক্রিয়াবাচক বিশেষ্য থাকতে হবে। যেমন দেখেন প্রভাত, তারপরে প্রবচন, প্রবচন, তারপর হচ্ছে প্রগতি, প্রগতি, তারপর হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষণ। দেখেন প্রত্যেকটাই প্র আছে, প্র আছে, প্র আছে। বচন, বচন তো একটা শব্দ, কিন্তু এটাকে ভাঙলে বস ধাতু আসে, মানে ক্রিয়ামূলটা আসে, তার সাথে অন যুক্ত করে বচন, মানে ক্রিয়াবাচক বিশেষ। তার মানে এই প্রযুক্ত উপসর্গের সাথে ক্রিয়াবাচক বিশেষের যে সম্মিলন ঘটে যে সমাসটা হয়, সেটাকে আমরা বলবো প্রাদি সমাস। সেটাকে আমরা কি বলবো? প্রাদি সমাস। আর ব্যতিহার বহুব্রীহি সম্পর্কে তো প্রথমেই বলে দিলাম। তৎপুরুষ সমাসটা কি? তৎপুরুষ সমাসটা হচ্ছে যে সমাসে বিভক্তি লোপ পেয়ে হয়, বিশেষ করে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। পাশাপাশি আরো 3টা ব্যতিক্রম ধর্মী সমাস আছে। একটা হচ্ছে উপপদ তৎপুরুষ, একটা অলোক তৎপুরুষ, একটা হচ্ছে নং তৎপুরুষ, অর্থাৎ নৈয় তৎপুরুষ। সেটা আমরা জানি কম বেশি, ওদিকে আমরা যাবো না ডিটেলসে। আর একটা হচ্ছে কর্মধারায়, বিশেষ করে বিশেষ্য যোগ বিশেষণ বা বিশেষণ যোগ বিশেষ্য যোগে যে সমাজগুলো হয়। আবার দেখা যায় যে উপমামূলক যে সমাজগুলো আছে, যেমন নিম তেতো, তারপর বিষাদ সিন্ধু, তারপরে যদি বলি মন মাঝি, তারপরে যদি বলি চন্দ্রমুখ, এই যে সমাজগুলো আছে সব কিন্তু কর্মধারয় সমাসের মধ্যে আছে। সেটা হতে পারে উপমান, উপমিত রূপক বা মধ্যপাতলোপী বা সাধারণ কর্মধারয় সমাস। সেটা আমরা সমাসিক ক্লাসে যখন ডিটেইলসে আলোচনা করব, সেখানে আলোকপাত করব। অনেকেই কমেন্ট করেছেন, তবে নঙ্গর্থক কোনো কমেন্ট আমরা না করি, যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম। সেই ক্ষেত্রে এমন কোনো শব্দ বা আচরণ না করি যাতে আমাদের মান সম্মানের জায়গা ক্ষুণ্ণ হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনাদের সমাজ সম্পর্কে কার কতটুকু ধারণা আছে এটা একটু বোঝার জন্য আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি। প্রশ্নটি হলো যে একটা হচ্ছে মৃগনয়ন, একটা হচ্ছে যেটাতে খুব দান্দিকতা তৈরি হয়, মৃগনয়ন, আর আরেকটা হচ্ছে মৃগনয়না, মৃগ
নয়না, এই দুটাতে অনেক ঝামেলা হয়। সমাসের অনেক টপিক আছে যেগুলো দ্বান্দ্বিকতা তৈরি করে। তো সমাসের ডিটেলসে আমরা যখন যাব তখন ওই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো। কিন্তু আজকের যেহেতু এই সমাসটা আসছে কর্মধারয় সমাসটা, তো সেক্ষেত্রে মৃগ নয়ন আর মৃগ নয়না, নয়ন মানে তো চোখ, আখি, আর মৃগ হচ্ছে হরিণ। তো মৃগ নয়ন আর মৃগ নয়নের মধ্যে পার্থক্য কি একটু বলেন তো, যে এই দুইটা কোনটা কোন সমাস, এটা কোন সমাস আর এটা কোন সমাস? মৃগ নয়ন আমি একটু বলে দেই, আপনারা একটু কমেন্ট করে জানান। মৃগের ন্যায় নয়ন, তাহলে দেখেন এই যে মৃগ এটা নাউন, আবার নয়ন এটাও নাউন, কিন্তু আমাদের চোখ কখনো হরিণের মতো হয় না, এটা অবাস্তব, অসত্য কথা। এরকম বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা বলি উপমিত কর্মধারয় সমাস। কি সমাস? উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়। কিন্তু পরে যে সমস্যা সেটা হচ্ছে যে মৃগ নয়না, এটাকে যদি আমরা ব্যাজ বাক্য করি, এটা হয় মৃগের মানে হরিণের নয়নের ন্যায় নয়ন যার, নয়ন যার, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে, তবে সাধারণত নারীকেই বোঝায়। নারীদের চোখকেই উপমানিত করার জন্য কবিরা তাদের চোখকে বলেছেন মৃগ নয়না। তাহলে আমরা জানি যে ব্যাজ বাক্যে তৃতীয় কোনো পদকে বোঝালে এখানে কিন্তু মৃগ প্রধান না, নয়ন প্রধান না, প্রধান কোন একটা নারী যার চোখ হরিণের চোখের মতো সূক্ষ্ম স্পষ্ট। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাজ বাক্যে জাত থাকলে কি হয়ে যায়? বহুব্রীহি সমাস। কি হয়ে যায়? বহুব্রীহি সমাস। জাস্ট এটা একটু অতিরিক্ত আলোচনা করলাম। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে রাঘবে কোন কারকে, কোন বিভক্তি, এটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, আর এরপরে আমরা কিছু ব্যাখ্যা করব, সেটার আলোচনা করব। আপনারা একটু উত্তর দেন যে আমি কি ডরাই সখী, এখানে আমিটাকে, সখীটাকে, আর এই রাঘবিবাকে আমরা তো সারা জীবন খালি পড়েই যাই, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে এই কারক, এটা আমরা মানে মুখস্থ বিদ্যা হিসেবে বলি। কিন্তু আজকের প্রশ্ন হলো, আপনাদেরকে কিন্তু বলে যেতে হবে যে এই বাক্যে আমিটাকে, সখীটাকে আর রাঘবটাই বাক্যে। কিন্তু তার আগে আপনারা মোটামুটি একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন যে 7 ব্যাগে উত্তরটা কি হবে। এটা 13তম স্কুল 2 নিবন্ধন 2016 সালে আসছে। অপাদানের সপ্তমী, কর্তৃকারকের সপ্তমী, অধিকরণের সপ্তমী নাকি কর্মের সপ্তমী? একটু উত্তর দেন। আফসানা আঞ্জুম লিজা বলেছেন 7 ক, সুসনা আশা বলেছেন এ, কোন দাগের সেটা তো বলতে হবে। রাশেদ খান মিলন বলেছেন 7 গ। আচ্ছা, আমরা কিন্তু একটা তথ্য জানি। তথ্যটা কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটা বলুন? প্রথম সার্থক মহাকাব্য কোনটা? আমরা জানি মেঘনাদ বধ। আমরা কি জানি? মেঘনাদ বধ। লিখেছেন কে? আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন কবি সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, তার লেখা একটা সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এই কাব্যে দেখা যায় রাম ভার্সাস রাবণ, এই দুইটা পক্ষের প্রচন্ড রকমের লড়াই। যেটা আমরা জানি যে আমাদের পুরো পৃথিবীর ইতিহাসে 4টা জাত মহাকাব্য আছে। একটা আছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। আর এই যে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্যগুলো দীর্ঘদিনের শত শত বছরের কাহিনী এখানে লিপিবদ্ধ হয়। আর এই যে সাহিত্যিক মহাকাব্য বিশেষ করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে লিখিত হয়, যেটা আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার সৃষ্টি বা তার অবদান আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটা, মানে সাহিত্যিক মহাকাব্য সাহিত্যিক মেঘনাদ বধ, আর লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এখন দেখেন এইখানে এই আমিটা হচ্ছে প্রমিলা, এই আমিটাকে প্রমিলা, আমিটাকে প্রমিলা। এখন এই প্রমিলাটা আবার কি?
এই প্রমীলা হচ্ছে মেঘনাদের স্ত্রী। এই প্রমীলাটাকে মেঘনাদের স্ত্রী, মেঘনাদের স্ত্রী, এবং তাকে বলা হয় বীর কন্যা। তাকে কি বলা হয়? বীর কন্যা। এবার ডরাই মানে কি? ভয় পাওয়া, ভয় পাওয়া, ভয় পাওয়া। আর এখানে সখী, এখানে সখী বলতে মূলত বোঝানো হচ্ছে বাসন্তীকে। কাকে? বাসন্তীকে। কাকে বোঝানো হচ্ছে? বাসন্তীকে। আর রাঘব বলতে এখানে বলা হচ্ছে রামকে। কাকে বোঝানো হচ্ছে? রামকে। কাকে বোঝানো হচ্ছে? রাম। তবে এর একটা ইতিহাস আছে। দেখেন, এই যে রঘু, র ঘয় রস্যৌ, রঘু, এইটার মানে হচ্ছে রাম। রঘু মানে রাম না, রঘুর সাথে কৃষ্ণ প্রত্যয় যোগ করে রাঘব হয়েছে, আর রাঘব মানে হচ্ছে রাম। এখন এই রঘুটা হচ্ছে, আমরা তার আগে কিছু তথ্য জেনে নেই। যেমন পিতা, পিতা মানে কিন্তু বাবা। তারপরে যদি বলা হয় পিতামহ, পিতামহ মানে হচ্ছে বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বা এটাকে আমরা বলতে পারি দাদা। কি বলতে পারি? দাদা। এটা একটু জেনে নেন। আর আরেকটা শব্দ আছে প্রপিতামহ, প্রপিতামহ, এইটা হচ্ছে দাদার বাবা। এটা কি? দাদার বাবা। তাহলে পিতা হচ্ছে বাবা, পিতামহ হচ্ছে বাবার বাবা মানে দাদা, আর প্রপিতামহ মানে হচ্ছে তারও বাবা মানে দাদার বাবা। এখন দেখেন এইখানে এই যে রঘু, এই রঘু ছিলেন রামের প্রপিতামহ। রঘু ছিলেন কে? রামের প্রপিতামহ মানে দাদার বাবা। এই রঘু থেকেই মূলত রাঘব শব্দটি এসেছে। রঘু যোগ কৃষ্ণ, রাঘব। আর ওই রাঘব বলতে আমরা এখানে কাকে বুঝছি? রামকে। এখন দেখা যায় যে লঙ্কায় রামের পক্ষ আর রাবণের পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। ইতোমধ্যে রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ, ওই যে বিশাল অতিকায় দেহ বিশিষ্ট যে মানুষটি, দৈত্য টাইপের, যে 6 মাস খায় 6 মাস ঘুমায়, আমরা রামায়ণে দেখেছি বা শুনেছি, তাকে কিন্তু রামের পক্ষ থেকে বধ করা হয়, হত্যা করা হয়। এবার রাবণের 2 স্ত্রী 2 ছেলে, এক ছেলে হচ্ছে বীরবাহু আর এক ছেলে হচ্ছে মেঘনাদ, যাকে আমরা অরিন্দম বলে চিনি। এই যে বিভীষণপতি মেঘনাদ এইচএসসিতে পাঠ্য হিসেবে আছে সেখানে। তো দেখা যায় যে রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ, রাবণের প্রিয় সন্তান বীরবাহু, দুজনকেই হত্যা করা হয়। কার মাধ্যমে? রামের পক্ষের মাধ্যমে, রামের মাধ্যমে। এখন তারপরে আর থাকলো কে? মেঘনাদ। আর থাকলো কে? মেঘনাদ। এই মেঘনাদের সাথে যুদ্ধ হয় লক্ষণের। কার যুদ্ধ হয়? লক্ষণ। লক্ষণও কিন্তু মেঘনাদকে একটা সময় বধ করে। কিন্তু এইখানে আসলে যখন প্রচন্ড রকমের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সময় লঙ্কার অবস্থা তো খুবই ভয়াবহ। রামের পক্ষ লঙ্কাটাকে প্রায় বিধ্বস্ত করে তুলেছেন। ওই সময়টাতে এই যে সখী বাসন্তী, এই লঙ্কায় যাওয়ার উচিত কিনা, এই ক্ষেত্রে বাসন্তী তার এই যে কি বলা যায়, প্রমীলাকে, বান্ধবী প্রমীলাকে বলতেছে যে তুমি লঙ্কায় যেও না, যদি সবাইকে মেরে ফেলা হচ্ছে, লঙ্কায় যেও না। কিন্তু এই প্রমীলা তো বীর কন্যা, তারপর মেঘনাদের স্ত্রী, প্রচন্ড রকমের সাহস এবং শক্তিশালী। তখন ওই বাসন্তীর কথায় বাসন্তী ভয় পাচ্ছে যে লঙ্কা সবাইকে তো মেরে ফেলা হচ্ছে, তাহলে তুমি যেও না, পরে যাও, এই বিষয়ে সংকোচ বোধ থেকে। কিন্তু এই কথার উত্তরে এই যে প্রমীলা বলে যে বাসন্তী, আমি কি ডরাই ভিখারি রাঘবে। আর মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত রামকে কিন্তু ভিখারির সাথে তুলনা করেছেন তার আচার আচরণ বা বিভিন্ন কারণে। কিন্তু এইটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে মেঘনাদ বধ পড়ার সময় কিন্তু ধর্মীয় যে জায়গাটা, সেখান থেকে কিন্তু অনেকটা বিপরীত একটা বিষয় আছে এখানে। যেমন আমরা যদি রামায়ণ দেখি, তাহলে রাম ভগবান, রাবণ দস্যু বা রাক্ষস টাইপের, যুদ্ধে সবসময় ইতিবাচক বা ভগবানের জয় হয়, এই বিষয়টা দেখা যাচ্ছে। কিন্তু এই বিষয়টাকে জাস্ট কাহিনী হিসেবে এনে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এইখানে জাস্ট রাবণ যে তার দেশের জন্য তার ছেলেকে হারালো, ভাইকে হারালো, এবং নিজেও একটা সময় গিয়ে বিধ্বস্ত হবেন, রাজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, নিজের রাজ্য, তার রক্ষা করার জন্য এই যে অবদান, তার জন্য তিনি এখানে রাবণ বলেছেন। আর রাম হচ্ছে অন্য একটা জায়গা থেকে এসে আক্রমণ চালাইছে, এই জন্য রামকে এখানে ভিখারি বা আরো অনেক কটু কথা বলা হয়েছে এই মেঘনাদ বধ কাব্যে। কিন্তু আমি অবশ্যই বলে রাখবো যে ধর্মের যে রামায়ণ, এটা একদিক,
আর সাহিত্যের যে মেঘনাদ বধ কাব্য, এটা কিন্তু একদিক। এই দুটাকে কখনো অ্যাডজাস্ট করা যাবে না, এক করা যাবে না। ধর্ম ধর্মের জায়গায় আর সাহিত্য সাহিত্যের জায়গায়। তো যাই হোক, এখন আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এই কথাটা প্রমীলা বলতেছেন বাসন্তীকে, আর রাঘব মানে রাম। তো এইখানে আমরা জানি যে অপাদান কারকে কোনো কিছু থেকে চ্যুত, বিচ্যুত, তারপর হচ্ছে দূরীভূত, রক্ষিত, এবং যা দেখে আমরা ভয় পাই, যেমন বাঘকে ভয় পায় না কে, এই যে বাঘকে ভয় পাওয়ার যে জায়গাটা অপাদান কারক। ঠিক একইভাবে এই যে রাঘবে মানে প্রমীলা যে রামকে ভয় পায় না, যে ভয়ের যে জায়গাটা, সেটা বোঝানো হচ্ছে, যার জন্য এইখানে কিন্তু এটা হবে অপাদানে সপ্তমী। এটা কি হবে? অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী। মেঘনাদকে বধ করেছিলেন কে? লক্ষণ। রামের ছোট ভাই লক্ষণ বধ করেছিলেন। ফাতেমা বলেছেন অপাদানে সপ্তমী। আচ্ছা যাই হোক, সবাই যারা যথার্থ উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা এর পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হলো, একটু দ্রুতই আগাই। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? উপসর্গ। আপনার উত্তর দেন, আমি একটু ব্যাখ্যা করি। উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে, যেমন আ মৃত্যু, মৃত্যু পর্যন্ত, এই যে আটা হচ্ছে একটা উপসর্গ। এবার অনুসর্গ। অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে, যেমন তুমি ছাড়া, তুমি ছাড়া, এটা সম্ভব না, এই যে ছাড়াটা একটা অনুসর্গ। আর এরপরে কি আছে? সমাস। আমরা সবাই জানি যে দুই বা ততোধিক পদের এক পদীকরণ, এক পদীকরণের যে প্রক্রিয়া, ওটাকে আমরা সমাস বলি। যেমন যদি বলা হয় বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত, এটাকে সমাস সিদ্ধ করলে কি দাঁড়ায়? বিলাত ফেরত, বিলাত ফেরত। তাহলে এটা সমাসের পর্যায়ে চলে যায়। আর সন্ধি মানে কি? যেমন আমার নামটা যদি বলি, এই যে শুভম, শুভম যোগ কর, কয়ের আগে ম থাকলে ওহে মিলে অনুসার হয়ে যায়, তাহলে এটার নাম বানানটা কি হবে? শুভং কর। সন্ধির নিয়মে এই যে ম আর ক পাশাপাশি দুইটা বর্ণ বা ধ্বনি মিলিত হয়ে কি হয়ে গেল? অনুস্বর হয়ে গেল। এই যে নিয়মটা বা প্রক্রিয়াটা, এটাকে বলা হয় সন্ধি। এটাকে কি বলা হয়? সন্ধি। তাহলে প্রিয় ভাই বোন আমার, আমাদের প্রশ্নটা কি ছিল? 8 দাগে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। কি বলে? সন্ধি। আচ্ছা, পরের প্রশ্নে যাই, একটু দ্রুত আগাই। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? পড়াশোনার উপর, ভাষান্তরের উপর, নির্ধারণের উপর, অভ্যাসের উপর। আমরা জানি যে ট্রান্সলেশন, TRANS, ট্রান্সলেশন মানে হচ্ছে অনুবাদ। ট্রান্সলেশন, ট্রান্সলেশন অনুবাদ। আর অনুবাদের আর একটা অর্থ হচ্ছে ভাষান্তরকরণ, ভাষান্তরকরণ। অর্থাৎ এক ভাষা থেকে যখন আমরা অন্য ভাষায় রূপান্তর করব, এই প্রক্রিয়াটাকে বলা হয় অনুবাদ। এখন এই অনুবাদ আবার দুই প্রকার। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, এরকম প্রশ্ন হয়ে থাকে যে অনুবাদ কত প্রকার? আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। যাই হোক, এখন তাহলে এই যে আমরা দেখে নিলাম যে অনুবাদ মানে হচ্ছে ভাষান্তরকরণ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা। তো সেই অর্থে আমরা বুঝে নিব যে অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল? ভাষান্তরের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? ভাষার উপর নির্ভরশীল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, মাহমুদা খাতুন বলেছেন সন্ধি, ইলিয়াস হোসাইন বলেছেন নয়ে বিবি, মায়াবতী বনলতা বলেছেন 8 ঘ, আগেরটা। এরপরে এমডি নাসিম বলেছেন নয়ে বি, রায়ান বলেছেন 9 খ, রাবেকা সুলতানা 9 খ, নাসরিন সুলতানা 9 খ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে 10, বাক্য শুদ্ধিকরণ। আমরা জানি যে বাক্যের বানানে ভুল থাকতে পারে, তারপরে বহু বছরের সমস্যা থাকতে পারে,
বাস্তুজনিত ভুল থাকতে পারে, সন্ধি বা সমাসে ভুল থাকতে পারে, সাধুচলিত দ্বন্দ্ব থাকতে পারে, এক কথায় প্রকাশে ভুল থাকতে পারে, প্রবাদ প্রবচন বা বাগধারায় ভুল থাকতে পারে, তারপরে পদ প্রয়োগ বা পদবিন্যাসে ভুল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে। এই বাক্যটা দেখেন যে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, তার মানে এই বাক্যে এক বা একাধিক জায়গায় ভুল আছে। এখানে শুদ্ধিকরণ কি হবে? ক, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। তার মানে এখানে দেখা যায় যে প্রত্যেকটা লাইনে এক বা একাধিক শব্দের বানানে ভুল আছে। এখন আপনারা একটু দ্রুত বলেন যে এই যে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর এই বাক্যটি শুদ্ধরূপ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সপ্তম কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছে 2011 সালে। এখানে কিন্তু বানানের একটা বিষয় আছে যে বেশ একটা বানান এই বাক্যে ভুল আছে। এখন উত্তরটা কি হবে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আপ্রোচ জয়া বলেছেন বি, সম্ভবত এই 10 দাগে বি। তারপর জাকিয়া সুলতানা বলেছেন 10-এ খ। আফরিমা ইসলাম বলেছেন নেক্সট ক্লাস কখন আর কি বার পাবো স্যার? জেনে যাবেন, আমরা দিয়ে দিব, জানাবো। রাবেকা সুলতানা 10-এ গ। শম্পা শিকারী 10-এ ছি। কার্তিক চন্দ্র তিনি প্রথম থেকে আছেন 10-এ এ। এমডি নাসিম 10-এ বি। এমডি ইউসুফ আলী 10-এ ছি। নিজমরাতে তারা 10-এ ঘ। সাদিয়া জাসমিন 10-এ ছি। ফরজানা মনি বলেছেন একসাথে অনেক পেজে লাইভ ক্লাস হয়, কোনটা ছেড়ে কোনটা দেখি? আসলে আপনাদের এই সমস্যাটা হতে পারে, ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, আপনারা আগে জাস্টিফাই করেন। আশা করি টিউটোরিয়াল ক্লাসগুলো আপনাদের অসংখ্য ভালো লাগবে, আপনারা থাকেন, আশা করি ভালো কিছু হবে। মায়াবতী বনলতা বলেছেন 10-এ গ। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি এই যে বিদ্যান মানে জ্ঞানী, পুরুষের ক্ষেত্রে জ্ঞানী, এই বিদ্যান বানানটা হচ্ছে বয়রস্যি দয় বয়াকার ন। মূর্খ বানান হচ্ছে ময় দীর্ঘ ক্ষয়রে। আর শ্রেষ্ঠ মানেই তো দা বেস্ট। এরপরে এই যে তর বা তম এগুলোর যে ব্যবহার, এটা কিন্তু আমাদের ব্যাকরণিক নিয়মে এটা ভুল, অশুদ্ধ। শ্রেষ্ঠর পরে কখনো তর বা তম বসানো যাবে না। আমরা সাধারণত জানি যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম অনেকের মধ্যে এরকম বোঝায়, আরে শ্রেষ্ঠ মতো দ্য বেস্ট, এর উপর আর কিছু হয় না। এই জন্য আমাদের বাংলা একাডেমি আমাদেরকে বলে দিয়েছেন যে শ্রেষ্ঠ বা এই জাতীয় শব্দের পরে কখনো তর বা তম বসানো যাবে না, বসলে সেটা কি হবে? বাক্য অশুদ্ধ হয়ে যাবে। তাহলে সার্বিক দিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যান মূর্খ শ্রেষ্ঠ এই 3টা বানানে ভুল আছে, এবং কোন বাক্যে এই 3টা বানান ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই যে গ দাগে। আমরা যে বিশ্লেষণটা করলাম এটার উত্তর কোন দাগে? গ দাগে। রুনা আক্তার অনেকক্ষণ পরে বলছেন শেয়ার ডান, ধন্যবাদ। আচ্ছা, এরপরে প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটি, আমাদের পরের প্রশ্নটি 11 দাগ, নত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, অন্যান্য প্রশ্নের মতো পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। এখন সমস্যা হলো আমাদের হয় না কিন্তু দুইটা, একটা হচ্ছে এইরকম আকৃতির, এটাকে ভাঙলে হয় হ যোগ দন্ত ন, আর একটা আকৃতি হচ্ছে এর নিচে, এটাকে ভাঙলে পাওয়া যায় হ যোগ মূর্ধন্য ন, হ যোগ মূর্ধন্য ন। আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন যে নত্ব বিধি অনুসারে এই যে 4টা অপশন আছে, প্রশ্নটা এসেছে 17তম স্কুল নিবন্ধন 2022-এ, কি হবে? পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। মনে হচ্ছে সবগুলোই ঠিক, কিন্তু এখানে একটা ছাড়া বাকি সবগুলোই ভুল। প্রিয় ভাই বোন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা নিবেদন বা একটা কি বলা যায় আহ্বান, যে আপনারা তো জানেন যে আমরা এগুলো তো ফ্রি ক্লাস নিচ্ছি, কিন্তু আমাদের পেইড ব্যাচ কিন্তু চলমান আছে। টি20 কিন্তু পেইড ব্যাচ এখনো চলমান। তো আপনারা যারা মোটামুটি সার্বিক বিষয়ের কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। যারা শুধু সাবজেক্টিভ যে কোর্সগুলো আছে সেটা ভর্তি হয়ে যাবেন, আবার সাবজেক্টিভ বা সবকিছু মিলাই যদি ভর্তি হতে চান সেই সুযোগটাও আছে। এবং আমি অবশ্যই প্রত্যাশা রাখবো যে আমাদের ক্লাস অবশ্যই আপনাদের ভালো লাগে, টি20 সাথে যুক্ত হন, আপনারা ভর্তি হয়ে যান পেইড ব্যাচে। তাহলে এই ক্লাসের থেকে ধামাকা ক্লাস কিন্তু ওইখানে আমরা উপস্থাপন করি। এখানে তো জাস্ট অল্প কিছু কথা বলে আমরা মোটামুটি আপনাদেরকে বোঝাই যে হ্যাঁ এইভাবে করলে করা যায়, কিন্তু এর থেকেও আরো ডিটেলসে আরো ভালোভাবে বোঝার জন্য আপনাদের কি করতে হবে?
পেইড ব্যাচে ভর্তি হতে হবে। এবং আমি আপনাদেরকে অবশ্যই আহ্বান জানাবো যে টিউটরের যে শিক্ষক আছেন প্রত্যেকে কিন্তু প্রসিদ্ধ এবং প্রত্যেকের জায়গায় কিন্তু মানে বেশ স্ট্রং খ্যাতিমান। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যে টিউটরের উপরে ভরসা রেখে, টিউটরের স্যারদের উপর ভরসা রেখে আপনার পেইড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান, কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে নক দিয়ে নিব। আর আমরা অবশ্যই পেইড ব্যাচে এর থেকে আরো ভালো ক্লাস উপহার দিতে চেষ্টা করব। আচ্ছা, আমাদের পরের প্রশ্নটা হচ্ছে 11 দাগ। অনেকেই বলেছেন যে 11 গ, জয়া বলেছেন 11 সি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে হয় সাথে ন, এই আকৃতি থাকলে হয় সাথে দন্ত ন হয়, আর নিচে থাকলে হয় সাথে মূর্ধন্য হয়। এখন একটা নিয়ম এরকম আছে যে র বা রেফের পরে শব্দে সব সময় এই যে এইটা বসে। যেমন আমরা কিছু শব্দ দেখি, অপরাহ্ন, কি দেখলাম? অপরাহ্ন। তারপরে যদি দেখি পূর্বাহ্ন, এই যে পূর্বাহ্ন, পূর্বাহ্ন। তারপর আর একটা শব্দ আছে প্রাণহ, আর একটা শব্দ কি আছে? প্রাণহ। ঠিক আছে, তাহলে এই যে শব্দগুলো অপরাহ্ন, পূর্বাহ্ন, তারপর প্রাণহ, তারপর আর একটা আছে পরাহ্ন, আর একটা কি আছে? পরাহ্ন। এই সকল শব্দের বানানে দেখেন, এইখানে কিন্তু এই যে র আছে, এইখানে কিন্তু এই যে রেপ আছে, এইখানে কিন্তু প্রাণহ, প্রাণহ এটা একটু বাদ, কারণ এটার মধ্যে ওটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। আমরা দেখতে পাচ্ছি পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন। ঠিক আছে, এই যে শব্দগুলো, আচ্ছা ওটাও হয় কারণ র ফলা আছে, এই যে র ফলা আছে। তাহলে র রেপ, তারপরে হচ্ছে র ফলা, এই তিনটা র রেপ র ফলা, এই তিনটা যদি হয়নের আগে থাকে তাহলে অবশ্যই আমরা এই যে এই যুক্ত বর্ণটি ব্যবহার করবো, হ যোগ মূর্ধন্য ন। আশা করি বুঝতে পেরেছেন। আর দেখেন এই যে মধ্যাহ্ন বানানটা কি হবে? এই যে মধ্যাহ্ন এইটা, তারপরে সায়াহ্ন মানে সন্ধ্যা, সায়াহ্ন। তারপরে যদি বলা হয় বনহে, বনহে। তারপরে যদি বলা হয় আনহেক, এই যে আনহেক। তাহলে দেখেন এই যে শব্দগুলো, তাহলে পার্থক্য কোথায়? হয়ের সাথে মূর্ধন্যযুক্ত যে হয় নটা আছে তার আগে আমরা র রেপ বা রফলা পাচ্ছি, র রেপ বা রফলা পাচ্ছি। এটা একটু স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। রানহ, ঠিক আছে। তাহলে র বা রেফের পরে হয় না থাকলে সেটা অবশ্যই মূর্ধন্যযুক্ত হবে। যেমন বেশ একটা শব্দ আমরা বলে দিচ্ছি, অপরাহ্ন, পূর্বাহ্ন, তারপরে প্রাণহ, এই যে রফলা আছে, পরাহ্ন, এই র আছে। কিন্তু র বা রেপ নেই, এরকম হয় না যুক্ত আগে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যে হয় না দন্তন্য যুক্ত হবে। যেমন মধ্যাহ্ন, সায়াহ্ন, বনহি, তারপর হচ্ছে আন্নিক, চিহ্ন, এই শব্দগুলোর আগে কিন্তু র বা রেপ নেই, বিধায় সবগুলো আমরা দন্তন্য যুক্ত করবো। তো প্রিয় ভাই বোন আমার, আমাদের এই উত্তরটা কি হবে? আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই নক দিয়ে রাখেন। আর নীল আকাশ, নীল আকাশ বলেছেন 11 এ। এরপর রাশেদ খান মিলন 11 গ। তারপর নীল আকাশ বলেছেন 11 এ। আচ্ছা, অনেকেই বলেছেন। তাহলে নতবিধি অনুসারে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম কোন বানানটা শুদ্ধ বলেন তো? কোন বানানটা শুদ্ধ? এই যে রেপ আছে আর নটা নিচে আছে, এইটা শুদ্ধ। এটা কি হবে? শুদ্ধ। মধ্যাহ্ন বানানে যে এইখানে ন হবে, অপরাহ্ন বানানে নিচেই হবে, আর সায়াহ্ন বানানে এইখানে হবে। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাই। এর পরের প্রশ্নটা হচ্ছে 12 দাগ। স্বেচ্ছাচারী ব্যক্তি, স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? স্বেচ্ছাচারী ব্যক্তি, স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? ধর্মের সার, এরপর আরো আছে পোয়া 12, রাহুর দশা, বুদ্ধি টেকি। একটু দ্রুত উত্তর করি, এটার ব্যাখ্যা করবো না, আমরা একটু দ্রুত আগাবো। শুধু উত্তরটা দেন যে 12 দাগে স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? ধর্মের সার, পোয়া 12, রাহুর দশা, নাকি বুদ্ধির ঠেকি? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। এইচ এম মাহবুব ক বলেছেন, কিন্তু কোন দাগ? এই দাগ নম্বরটা আমাদেরকে স্পষ্ট করে জানাতে হবে, তা না হলে এই যে কনফিউশন থেকে যায় কোন দাগের ক। আমরা তো অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি। জাকিয়া সুলতানা তিনি বলেছেন 12 ক। রাশিদ খান মিলন ক, একটু দাগ নম্বরটা বলতে হবে কাইন্ডলি। জালাল নুরি নুরি বলেছেন 11 ক। কারো বানানে যদি উচ্চারণের সমস্যা হয় আমি দুঃখিত। ইলিয়াস হোসাইন বলেছেন 12 এ এ এ। উম্মে তোহফা বলেছেন 12 ক। গিয়াসউদ্দিন বলেছেন 12 ক। অনেকে বলার চেষ্টা করছেন। বিপাশা বিপাশা বলেছেন ধর্মেশ্বর। সোনি আক্তার বলেছেন 11 ক। এটা তো আগের প্রশ্ন। আচ্ছা যাক, এটার উত্তর হবে ধর্মের সার। উত্তর কি হবে? ধর্মের সার মানে হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি যে নিজের ইচ্ছা মতো কাজ করতে পছন্দ করে, বা এই টাইপের ব্যক্তিকে বলা হয় ধর্মের সার, অর্থাৎ স্বেচ্ছাচারী ব্যক্তি। আচ্ছা, আমাদের
13 দাগের যে প্রশ্নটি সেটি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন, খুবই গুরুত্বপূর্ণ। প্রান্তিক, প্রান্ত মানে কি শেষ, শেষে বসে এমন বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। অষ্টম কলেজ নিবন্ধন 2012 সালে আসছে। কমা হবে, ড্যাশ হবে, সেমিকোলন হবে, প্রশ্ন চিহ্ন হবে। তার আগে আপনাদের কাছে আর একটা প্রশ্ন, যে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি, এটা কিন্তু একটা পরীক্ষায় আসছে। বিরাম চিহ্ন কয়টি, কয়টি? এই যে চিহ্ন বানাটা দেখেন, এখানে কিন্তু আমরা নিচে লিখি নাই, পাশে লিখছে, এটা কিন্তু হয় সাথে দ্বন্দ্বযুক্ত। একটা প্রশ্ন, প্রান্তিক মানে হচ্ছে শেষে, বাক্যের শেষে বসে, কোন বিরাম চিহ্নগুলো বাক্যের শেষে বসে, এবং এই বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো বসে কতগুলো, সংখ্যাটা কি হবে? 2, 3, 4, 5। রাবেকা ধর্মেশ্বর বলেছেন, মাহবুবা খাতুন বলেছেন 12A, নীলাকাশ 12A, জাকির সুলতানা ক, এমডি আল আমিন বলেছেন 12 ক, জায়েদ আক্তার বলেছেন 13 খ, উম্মে তোপা 13 ঘ, প্রশ্ন চিহ্ন। জেন আক্তার 13 ঘ, নিজুম রাতে তারা 13 ঘ। বেশ কয়েকজনকে দেখছি যে আপনারা বেশ শুরু থেকে আছেন, অসংখ্য ধন্যবাদ। বিপাশা বলেছেন প্রশ্ন চিহ্ন। আচ্ছা, আমার এই প্রশ্নটা একটু উত্তর দিবেন, যে প্রান্তিক বিরাম চিহ্ন হতে আমরা জানি যে বাক্যের শেষে বসে, কিন্তু বাক্যের শেষে বসে এরকম বিরাম চিহ্ন মোট কয়টি, এরকম কিন্তু আগে একটা পরীক্ষায় আসছে নিবন্ধনের, এটা জানা জরুরি। কয়টি একটু উত্তর দেন। আমি বলে দেই, 4টি। কয়টি? 4টি। যেমন নোট করে রাখতে পারেন যদি না জানা থাকে। একটা হচ্ছে দাড়ি, একটা কি এই যে এই দাড়ি চিহ্ন, দাড়ি, একটা দাড়ি চিহ্ন, একটা হচ্ছে প্রশ্ন চিহ্ন, প্রশ্ন, প্রশ্ন, এই যে প্রশ্ন চিহ্ন। তারপর আর একটি হচ্ছে বিস্ময়, বিস্ময় চিহ্ন, এই যে বিশোধক বাক্যের শেষে বসে। আর একটা হচ্ছে দুই দাড়ি। বিশেষ করে মধ্যযুগের সাহিত্যে যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানে কবিতার লাইনে প্রথম এক লাইন পরে আর এক লাইন, এই ছিল পয়ার ছন্দের একটা বৈশিষ্ট্য। তো কি হতো, দেখা যায় যে একটা কবিতায় প্রথমে এক লাইন লাস্টে একটা মিল, দ্বিতীয় একটা লাইন লাস্টে আর একটা মিল, মানে প্রথম 2 লাইনের মিল থাকে, তা প্রথম বাক্যে 1 দাড়ি, দ্বিতীয় বাক্যে 2 দাড়ি, আবার পরের বাক্যে 1 দাড়ি, পরের বাক্যে 2 দাড়ি, পরের বাক্যে 1 দাড়ি, পরের বাক্যে 2 দাড়ি। এই ছন্দটা মধ্যযুগে আমরা দেখতে পাই। আধুনিক যুগে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম তিনি কি করলেন, ইংরেজি ভাষার যে বিরাম চিহ্নের যে বিষয়গুলো সেগুলোকে তিনি অনুকরণ করে আমাদের বাংলা ভাষায় এই যে বিরাম চিহ্নের যে বিষয়টা তিনি আনলেন। তো এখন প্রশ্ন হলো যে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি? 4টি। কি কি? দাড়ি, তারপর হচ্ছে প্রশ্ন, বিস্ময়, আর হচ্ছে 2 দাড়ি। 2 দাড়ি বিষয়টি কি? কবিতার প্রথম লাইন 1 দাড়ি, দ্বিতীয় লাইন 2 দাড়ি, আবার এক দাড়ি, আবার 2 দাড়ি, এবং প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনের শেষে একটা মিল বিন্যাস থাকে। তো যাই হোক, আমরা মোটামুটি এই 4টা পেলাম। আর উত্তরটা কি হবে? প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? উত্তরটা কি হবে? প্রশ্ন চিহ্ন, যা আপনারা ইতোমধ্যেই দিয়েছেন। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হলো অনুবাদ থেকে, বা এটাকে আমরা কি বলা যায়, টার্মিনোলজি, পরিভাষা থেকে এসেছে। ওয়াটার গ্রেভ, ওয়াটার গ্রেভ এই শব্দের বাংলা অর্থটা কি হবে? পানির নালা, সলিল সমাধি, পানিযুক্ত কবর, কোনোটাই নয়। কোনটা হবে? একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। 16তম স্কুল 2 নিবন্ধন 2019 সালে এসেছে। পানির নালা, সলিল সমাধি, পানিযুক্ত কবর, কোনোটি নয়। সলিল সমাধি, এটা কিন্তু 14 দাগের প্রশ্ন। আপনারা যে এতক্ষণ অনেকেই আছেন এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আজকে লাইভ সেশনটা শেষ করব। তো নিঝুম রাতে তারা বলেছেন 14 খ। নীলাকাশ বইয়ে তো 3টি, আসলে মূলত 4টি, তবে আপডেট যেটা সেটা মেনে নেওয়াই ভালো, মানে বাংলা একাডেমি এখন যেটা বলছেন সেটা মেনে নেওয়াই ভালো। এমডি নাসিম 14 বি, জায়েদ আক্তার বলেছেন 14 খ, নাজমিন খানম বলেছেন 14 খ, মুস্তাফিজুর রহমান বলেছেন 14 খ, উমেব তোহফা বর্তমান 3টি। হ্যাঁ, ধন্যবাদ। মোট 4টি, কিন্তু ওই যে 2 দাড়ি ব্যাপারটা যদি নেই, তো সেই অনুযায়ী আমরা আধুনিক যেহেতু হচ্ছে সবকিছু 3টা বলতে পারি। পরীক্ষা আসলে 3টা বলা যায়। তারপরে আপনারা একটু শেয়ার হবেন যে যদি কোনো পরীক্ষায় আসে সেখানে কি দেওয়া, সম্ভবত 3টি দেওয়া। কারণ 2 দাড়ির যে ব্যবহার সেটা এখন নেই এই অনুযায়ী। আচ্ছা, তাহলে
এমডি আলামিন বলেছেন বাংলা একাডেমির বইয়ে 3টি নাকি 4টি? বইয়ে 3টি দেওয়া থাকে সাধারণত। আচ্ছা, এমডি রাসেল আহমেদ বলেছেন 14বি, নীলাকাশ 14বি। আচ্ছা, ওয়াটার গ্রেভ মানে হচ্ছে সলিল সমাধি। ওয়াটার গ্রেভ মানে হচ্ছে সলিল সমাধি। যেমন আমি যদি এটাকে ব্যাস বাক্য করি সলিল এ সমাধি, তাহলে এটা কোন সমাস একটু বলেন তো? সলিল এ সমাধি। এই সলিলে মানে হচ্ছে পানি, পানিতে সমাধি, পানিতে সমাধি বা মৃত্যু, পানিতে মৃত্যু, এটাকে বলা হয় সলিল সমাধি। এখন এই সলিলে সমাধি এটা কোন সমাসের মধ্যে পড়ে? এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। কিন্তু এ আছে সলিল এ, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এটা কিন্তু সমাস হিসেবে আসতে পারে যে সলিল সমাধি কোন সমাসের মধ্যে পড়ে? সপ্তমী তৎপুরুষ। আর সলিল সমাধি মানে হচ্ছে পানিতে সমাধি বা যাদের পানিতে মৃত্যু হয়, বিশেষ করে নদীতে বা পুকুরে বা যে বিশেষ করে সমুদ্রে এই যে জাহাজ ডুবি হয়, যারা মরে যায় পানিতে, তাদেরকেই বলা হয় সলিল সমাধি হয়েছে, এরকম একটা অর্থ। প্রিয় ভাই বোন আমার, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের 15 দাগের যে প্রশ্নটি, সেটি হলো সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে, মানে অভিন্ন, অভিন্ন মানে কি? ভিন্ন নয় এরকম, ভিন্ন বা আলাদা, ভিন্ন বা আলাদা নয় এমন, নয় এমন। তো এটা কি উত্তর হতে পারে? সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? অব্যয়, সম্বোধন পদ, সর্বনাম, ক্রিয়া। আমরা জানি যে ক্রিয়া বলতে কোনো কাজ বোঝায়, যেমন খাওয়া, তারপর হচ্ছে পড়া, এগুলো হচ্ছে ক্রিয়া। আর সর্বনাম বলতে বোঝায় এই যে বিশেষ করে আমি, তুমি, সে, এইগুলো, আমি, তুমি, সে, তিনি, এইগুলো। আর সম্বোধন পদ, সম্বোধন পদ বলতে কাউকে নাম ধরে ডাকলে সেটা হতে পারে হে বন্ধু, হতে পারে রফিক, হতে পারে, মানে সম্বোধন করা বোঝায়। ঠিক আছে, যেমন হে বন্ধু, তারপর হচ্ছে হে প্রভু, হে প্রভু, হে প্রভু। তারপর যদি আমরা কাউকে মানে কোনো কিছু বলে ডাক দেই, যেমন স্যার হতে পারে, স্যার, স্যার বলে সম্বোধন করতেই পারি। ঠিক আছে, বা কারোর নাম ধরে সম্বোধন করতেই পারে, যে রফিক এদিকে আসো, তাহলে ওই ক্ষেত্রে রফিকটা হচ্ছে সম্বোধন পদ। এখন বলা হচ্ছে আর অব্যয়টা, অব্যয়টাকে এখনকার ব্যাকরণ অনুযায়ী 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যোজক, একটা কি? যোজক। যেমন ও, এবং, আর, এইগুলো হচ্ছে যোজক, কিন্তু অথচ এগুলো আছে। তারপরে আর একটা হচ্ছে যোজক, এরপর হচ্ছে অনুসর্গ, এরপরে কি? অনুসর্গ। যেমন এই যে ছাড়া, তারপর হচ্ছে জন্য, এইগুলো হচ্ছে অনুসর্গ। আর 3 নম্বর হচ্ছে আবেগ শব্দ। 3 নম্বর কি? আবেগ শব্দ, আবেগ শব্দ। বিশেষ করে এই যে বাহ, তারপরে সি, তারপর সি বলতে পারি, তারপরে মরি মরি বলতে পারি, আরো অনেক কিছু বলতে পারি, মরি মরি, এগুলো হচ্ছে আবেগ শব্দ, আমাদের ইমোশন বোঝায়। এখন এই অব্যয়টা মূলত সাধু আর চলিত ভাষায় অভিন্ন থাকে। যেমন সাধু ভাষায় আপনি তাহারা, যাহারা, খাইতেছে, পড়িতেছে, যাইতেছে, এরকম যতই ব্যবহার করেন না কেন, আবার তারা, যাচ্ছে, খাচ্ছে, যত বলি না কেন, ও এবং আর, তারপর হচ্ছে এই যে সারার জন্য, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে এগুলোর সাধু বা চলিতের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতেই পারি যে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? অব্যয়। তাহলে কি হবে আমাদের এই 15 দাগের যে প্রশ্ন? অনেকেই বলেছেন জেরিন আক্তার ক, এমডি আলামিন বলেছেন 15 ক, নাসরিন সুলতানা বলেছেন 15 ক, এমডি নাসিম বলেছেন 15 এ, নীলাকাশ 15 এ, অনেকেই বলেছেন। সবাইকে ধন্যবাদ। তো এতক্ষণ ধরে আমি কিন্তু লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই এখনো যুক্ত আছেন। প্রিয় ভাই বোন আমার, এতক্ষণ একদম শুরু থেকে এখন পর্যন্ত যারা আছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে অবশ্যই আপনাদের জন্য একটা বার্তা আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের এই টিটনের পক্ষ থেকে আপনাদের সুবিধার্থে যে কোর্সগুলো শুরু করেছি সেগুলো কিন্তু চলমান আছে, এবং কোর্সগুলোর মধ্যে কি আছে? প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডে যে চাকরি, কম্বাইন কোর্স সবই আছে। তো আমাদের কোর্সের যে বৈশিষ্ট্য সেটা আপনারা একটু দেখতে পারেন। আর অবশ্যই আজকে ক্লাসটা, শুভঙ্কর স্যারের বাংলা ক্লাসটা, আজকে লেকচারটা কেমন লাগলো, উপভোগ করেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কিনা, বা আমি আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা, এগুলো একটু মন্তব্য করে জানাবেন যে আসলে মূলত শুভঙ্কর স্যারের ক্লাসটা কেমন লাগলো আপনাদেরকে।
আর অবশ্যই আমাদের এই টিউটরের সাথে থাকলে এরকম আরো অনেক ক্লাস পাবেন। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা পেইড ব্যাচে ভর্তি হলে আপনারা এর থেকে আরো অনেক দুর্দান্ত ক্লাস আপনারা পাবেন। এখানে তো জাস্ট সংক্ষিপ্ত পরিসর আমরা বলি, কিন্তু পেইড ব্যাচের ক্লাসে তো ডিটেইলসে বলি। আশা করব যে সবাই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। দেখেন এরপরে কি বলা হচ্ছে যে 4টি জেনারেল হাইলাইটস পাবেন। আমাদের এই যে সরকারি চাকরি বা আদার্স যে চাকরি বাকরির কোর্স গুলো আছে, কম্বাইন্ড কোর্স আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রাইমারি কোর্সে ভর্তি হয়, প্রাইমারি কোর্সের অফার ফি হচ্ছে 1750 আর রেগুলার ফি হচ্ছে 3500। তার মানে আপনারা যদি আমার ক্লাস চলাকালীন বা পরবর্তীতে যদি এই প্রাইমারি কোর্সে ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে মাত্র 1750 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। এবার নিবন্ধন এনটিআরসিএ, এটাতে রেগুলার ফি হচ্ছে 3500 টাকা, কিন্তু আপনাদের সুবিধার কথা ভেবে এই যে লাইভ চলাকালীন বা একটু পরে যদি আপনারা নক দিয়ে ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য মাত্র 1750 টাকা। এরপর 10 থেকে 20তম গ্রেডে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেই কোর্সগুলোতে আপনাদের 3500 টাকার পরিবর্তে কি করা হয়েছে 1750। অল জব ইংলিশের জন্য আপনারা 3000 টাকা কোর্সে পাচ্ছেন মাত্র 1500 টাকায়। কয় টাকায়? 1500 টাকায়। স্পোকেন ইংলিশে যদি আপনাদের ভর্তি হতে ইচ্ছা জাগে বা যদি ইচ্ছুক হন, তাহলে সেক্ষেত্রে সেই কোর্সে হবে 3300 এর জায়গায় 1500 টাকায়, মাত্র 1500 টাকায়। আর সবকিছু মিলায়ে আপনারা যদি কম্বাইন্ড ব্যাচে ভর্তি হন, তাহলে সেটার একটা ছাড় আছে। যেমন রেগুলার ফি আপনারা এই সবগুলো কোর্সে যদি অ্যাডজাস্ট থাকতে চান, তাহলে কত, এই যে 16,500, এই 16,500 টাকার কোর্স আপনারা পাবেন মাত্র 8,250 টাকায়, 8,250 টাকায়। আর সকল সরকারি চাকরির কম্বাইন্ড কোর্স শুধুমাত্র 3200 টাকায়। কয় টাকায়? 3200 টাকায়। আর অবশ্যই এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা 4টি জেনারেল হাইলাইটস পাবেন, 100 প্লাস ক্লাস পাবেন, 100 প্লাস এক্সাম পাবেন, লাইভ টাইম রেকর্ডেড এক্সেস পাবেন। আর অবশ্যই ভর্তি হতে আপনারা এই যে 08049955560, 08049955561 এই নাম্বার দুটোতে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আজকের পুরোটা সময় জুড়ে আপনারা বেশ উপভোগ করেছেন, জেনেছেন, ভালো লেগেছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই এই টিউটরের মতো একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা প্ল্যাটফর্ম, দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম, যেখানে সবার টিচাররা আছেন, যারা পরিচালকরা আছেন, প্রত্যেকে অনবদ্য। আমরা প্রত্যাশা করবো যে আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন। আর আমি অবশ্যই সবাইকে আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে দ্রুতই আমাদের যেহেতু পরীক্ষার সার্কুলার দিয়ে দেবে, আপনারা বসে না থেকে পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দেন। আর আমরা তো আছি। তো সবাইকে শুভকামনা, সার্বিক মঙ্গল কামনা করে আজকের লাইভ সেশনটা এখানে শেষ করছি। সবার জন্য শুভরাত্রি, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।